হ্যালো ফ্রেন্ডস, আমরা আগের দিন কারিগরি শিল্প অবধি করেছিলাম। হরপ্পা সভ্যতার আমরা কারিগরি শিল্প দেখছিলাম। তো আজকে বাকিটা করে এই চ্যাপ্টারটা শেষ করব। তো শুরুতেই যেটা রয়েছে, নিদর্শন কিছু দেয়া রয়েছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের আমাদের বইয়ের বাঁ দিকে। তোমরা একবার সেগুলো দেখে নাও। নিয়ে এবার হরপ্পা সভ্যতা কিন্তু কপার ব্রোঞ্জ সভ্যতা, তামা ও ব্রোঞ্জের সভ্যতা। তামা ও ব্রোঞ্জ। ওকে, হরপ্পা সভ্যতা কিন্তু তামা ও ব্রোঞ্জের সভ্যতা। তারা লোহার ব্যবহার কিন্তু জানতো না। লোহার ব্যবহার কিন্তু সেভাবে তখন আসেনি। আয়রন এজ কিন্তু কপার অ্যান্ড ব্রোঞ্জের এজের পরেই। আয়রন এজ হরপ্পা সভ্যতা তখন লুপ্ত হয়ে গেছিলো। আয়রন এজ যতদিনে এসেছিল, তো লোহার ব্যবহার তারা জানতো না। লোহার ব্যবহার জানা ছিল না তাদের কাছে। তো এই হরপ্পা সভ্যতা যে এত একটা দুর্ধর্ষ সভ্যতা হয়েছিল, তার জন্য কিন্তু তাদের এই কারিগরি শিল্প তাদের অর্থনীতিকে প্রচণ্ড সাহায্য করেছিল। আগেই বলেছি অর্থনীতি কিভাবে চলতো, বেশিরভাগ বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম কি? বার্টার সিস্টেম নিশ্চয়ই মনে আছে তোমাদের। বার্টার সিস্টেম মানে তুমি কোনো জিনিস দিলে তার পরিবর্তে কোনো জিনিস পাবে। ধরো তুমি কাউকে ধান দিলে, সে তার পরিবর্তে তোমাকে জামা দিল। তখন টাকার ব্যবহার সেরকম কোনো ছিলই না। তো হরপ্পা সভ্যতার এখানে ছুরি, কুঠার, বাটালি ইত্যাদি এবং বাসনপত্র, দুর্ধর্ষ বাসনপত্র কিছু পাওয়া গেছে। এবং পাথরের ছুরি তৈরি কারখানাও ছিল হরপ্পা সভ্যতায়। কিছু পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগানো হতো, সেগুলি গায়ের উজ্জ্বল কালো রঙের নকশাও আঁকা হতো। এই পাত্রগুলো কিন্তু খুব বিখ্যাত এবং হরপ্পা সভ্যতার একটা খুব ইউনিক একটা জিনিস। কারণ এর সমসাময়িক সভ্যতা, ইজিপশীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, এগুলোতে কিন্তু এরকম এত ভালো পাওয়া যায়নি পাত্রগুলোর ওপর রং। তো হরপ্পা সভ্যতা কাপড় বোনাও তৈরি করতো। আগের দিন আমরা দেখেছি কি, একটা প্রিস্ট কিংয়ের স্ট্যাচু দেখেছিলাম মহেঞ্জোদারোর। প্রিস্ট কিংয়ের স্ট্যাচু তোমরা আমি বলেছিলাম প্রিস্ট কিংয়ের স্ট্যাচু গুগল করে দেখতে। তো প্রিস্ট কিং ওখানে কি পরেছিল, একটা চাদরের মতো একটা কাপড় পরেছিল। এবং সেই কাপড় মানে প্রমাণ করছে যে হরপ্পা সভ্যতায় কিন্তু একটা ভালো কাপড় বোনা কিন্তু তাদের কারিগরি ছিল। এবং এই পোড়ানো ইট, এবং হরপ্পায় দু ধরনের ইট ব্যবহার করা হতো। একটা হচ্ছে কাঁচামাটির ইট, কাঁচামাটি, এই কাঁচামাটির ইটগুলো অ্যাকচুয়ালি রোদে পোড়ানো। বেশিরভাগ সময় এগুলো রোদে পোড়ানো হতো। এছাড়াও কি পাওয়া গেছে হরপ্পায়? পাকা ইট পাওয়া গেছে। পাকা ইট। এছাড়া কাঁচামাটির ইট এবং পাকা ইট, এই দু ধরনেরই ইট পাওয়া গেছে। এই পাকা ইট হচ্ছে আগুনে পোড়ানো ইট। আগুনে পোড়ানো। এবং এই হরপ্পা, মহেঞ্জোদারো এবং বড় বড় যে সভ্যতার যে বড় বড় শহরগুলো ছিল, তাতে যে বাড়িগুলো তৈরি হতো বা যে ইটগুলো ব্যবহার করা হতো, ধরে নাও এটা একটা ইট, আমি আঁকছি।
এইটা ধরো, এইটা যদি 4 ইঞ্চি বা 4 সেন্টিমিটার হতো ধরো, তাহলে তাদের দৈর্ঘ্য যদি 4 হতো, তাহলে প্রস্থ হতো 2 এবং উচ্চতা হতো 1। এই 4, 2, 1 মাপে ইট তৈরি হতো, এবং সেই প্রত্যেকটা ইটই এই মাপের তৈরি হতো, 4, 2, 1। এবং সেইগুলো দিয়ে ওরা বাড়িতে ব্যবহার করতো, বাড়ি বানাতো এইরকম ইট দিয়ে। এরকম একটা স্ট্যান্ডার্ডাইজড ইট পাওয়া গেছে, ইটের মানে সমাহার পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়। এবং হরপ্পা সভ্যতার এখানে অনেক মালার দানার কথা বলা হয়েছে। তাতে রয়েছে সোনা, তামা, শাঁখ, দামি কম দামি পাথর, হাতির দাঁত প্রভৃতি ব্যবহার হতো এইরকম গয়নাতে। জুয়েলারি হরপ্পা সভ্যতায় বেশ বেশ ভালো ছিল। কিন্তু এখানে লাপিস লাজুলির কথা বলা হয়েছে। তো লাপিস লাজুলি, নীলচে লাপিস লাজুলির পাথরের গয়নাও বানানো হতো। এবার লাপিস লাজুলি কিন্তু আনা হতো আফগানিস্তান থেকে। আফগানিস্তানের একটা মাইন ছিল, সেইখান থেকে কিন্তু এই দামি পাথর লাপিস লাজুলি এই পাথরটা কিন্তু ওই আফগানিস্তানের মাইন থেকে আনা হতো। তো আরও অনেক জুয়েলারি কিন্তু আনা হতো এই মেসোপটেমিয়া থেকে। মেসোপটেমিয়া আমি বলছি বটে, মেসোপটেমিয়া কোন জায়গাটা, এখনকার দিনে মেসোপটেমিয়া কোন জায়গাটা? বেশিরভাগটাই এখন মেসোপটেমিয়া এখনকার ইরাক ইরাক ছাড়াও সিরিয়া, তুরস্কর কিছু জায়গা, ঠিক আছে, এই কিছু জায়গায় জুড়ে ইরাক, আরও 1-2 দেশে কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু মূল যে মেসোপটেমিয়াটা সেটা হচ্ছে ইরাকে। তো ইরাক থেকে ওরা পাঠাতো এই গয়নাগাটি, বেশিরভাগই আসতো ইরাক থেকে দিলমুনে। কিছু সিন্ধু সভ্যতাতেই বানানো হতো। দিলমুন কোথায়? দিলমুন এখনকার দিনে বাহারিন থেকে আসতো হরপ্পা সভ্যতাতে আসতো, হরপ্পা সভ্যতা। এইটা ছিল হচ্ছে ট্রেড রুটের মানচিত্র। হরপ্পা থেকেও জিনিস যেত মেসোপটেমিয়ায় এরকমভাবেই। তো হরপ্পা সভ্যতাতে পাথরে ধাতুর ভাস্কর্যের নমুনা দেখা যায়, পাশাপাশি পোড়ামাটির ভাস্কর্যের নিদর্শনও রয়েছে। একটি ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে, এইটা কিন্তু খুব বিখ্যাত নারী মূর্তি, মনে রাখবে। এবং পশু পাখির মূর্তিও তৈরি হতো পোড়ামাটির, খেলনা তৈরি হতো, বানরের মূর্তি ছিল, গরুর গাড়ি ছিল, এরকম অনেক অনেক মূর্তি পাওয়া গেছে। এবার কাঁচামাল কোথা থেকে আসতো, সেই ব্যবসা বাণিজ্যর আমি কথা বলছিলাম তোমাকে। তো কাঁচামাল কিন্তু বহু জায়গা থেকে আসতো, তার মধ্যে মেসোপটেমিয়া আরও অনেক জায়গা থেকে আসতো, কিন্তু আমরা এখানে মেসোপটেমিয়ারই উদাহরণ ব্যবহার করব। তো হরপ্পা সভ্যতা শিলমোহরের কথা এখানে টুকরো কথায় আলোচনা করা হয়েছে। তো হরপ্পা সভ্যতার শিল কিন্তু খুব ফেমাস। এই যে 3টে সভ্যতা ছিল বড় বড়, ইজিপশীয়, মেসোপটেমিয়া আর হরপ্পা সভ্যতা, এই 3টের মধ্যে হরপ্পা সভ্যতার শিল কিন্তু মানে সবচেয়ে লক্ষণীয়। এবং এই শিলগুলোর মধ্যে, হরপ্পা সভ্যতার শিলগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো জন্তুর ছবি দেওয়া থাকতো। যেরকম এখানে সম্ভবত একটা ষাঁড়ের ছবি দেওয়া রয়েছে।
এরকমই কোনো না কোনো একটা জীবের ছবি খোদাই করা থাকতো এখানে। এবার বেশিরভাগ শিলমোড়ই একটি উল্টো নকশা খোদাই করা থাকতো। নকশাটি সম্ভবত সাধারণত কোনো না কোনো জীবজন্তু, তার সঙ্গে একটি লিপিও খোদাই করা থাকতো। আগেই বলেছি যে হরপ্পার লিপি কিন্তু আবিষ্কৃত হয়নি, কিন্তু এখনো পড়া যায়নি, উদ্ধার হয়নি। পড়া যায়নি। কিন্তু মেসোপটেমিয়া, ইজিপশীয় এদের লিপিগুলো পড়া গেছে, এবং এদের লিপিতে হরপ্পার ব্যাপারে অনেক কিছু জানা যায়। তো শিলগুলো এখানে ভিজে কাদামাটিতে এই শিলের ছাপগুলো সোজা হয়ে পড়তো, মানে স্ট্যাম্পের মতো। স্ট্যাম্প যেরকম আমরা উল্টো করে বানাই যাতে কাগজে মারলে একদম সোজা হয়ে পড়ে, সেরকম এই শিলগুলোও তাই ছিল। এবং শিলগুলো বানাবার পরে সেগুলোতে এক ধরনের সাদা জিনিস মাখানো হতো এবং সেগুলো পোড়ানো হতো, ফলে খুবই শক্ত হয়ে যেত শিলগুলো। এবং মানে এত ভালো শিলগুলো যে এখনও সেই শিলগুলো পাওয়া গেছে। যেখানে শিলমোড়ের ছবিটা ভালো করে দেখে নাও, তার উপরে দেখো কিছু লেখাও আছে। শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ, জ্যামিতিক নকশা, এরকম খোদাই করা শিল পাওয়া গেছে। এবং শিলমোহরগুলো হরপ্পা অর্থনীতি ও ধর্মবিশ্বাসের ব্যাপারে কিছু জিনিস জানা যায়। তো হরপ্পার 23টা শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়, এবং মানে এটা বোঝায় যে এদের মধ্যে ভালো রকম লেনদেন ছিল। এবং মেসোপটেমিয়াতে সম্ভবত হরপ্পার বণিকরা পাকাপাকি বসতিও গড়ে তুলেছিল। এবং মেসোপটেমিয়ার যে লিপি, সেখানে কিন্তু এইগুলোর কথা লেখা আছে। জানা যায় যে জলপথে বাণিজ্যিক যোগাযোগ হয়েছিল, এবং উপসাগরীয় এলাকায় সমুদ্র বাণিজ্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং এদের সম্ভবত দোভাষীদেরও গুরুত্ব বেড়েছিল, যারা দুটো ভাষাই বলতে পারত। হরপ্পার ভাষাও যারা বলতে পারত, এবং যারা মেসোপটেমিয়া তাদের ভাষাও বলতে পারত। সোনা, রূপো, তামা, দামি পাথর, এই হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি কিন্তু সম্ভবত এগুলো তোমার হরপ্পার বাইরে থেকে আনা হতো, হরপ্পা সভ্যতায়। এবং হরপ্পা যেটা দিত সেটা হচ্ছে তোমার ময়দা, তেল, পশমজাত দ্রব্য ইত্যাদি। তার মানে কি হলো, এটা ধরো মেসোপটেমিয়া, এটা ধরো হরপ্পা। তো মেসোপটেমিয়া কি দিচ্ছে? রূপো, তামা, হাতির দাঁতের চিরুনি, ইত্যাদি। আর হরপ্পা থেকে কি যাচ্ছে? বার্লি, তেল, পশমজাত দ্রব্য ইত্যাদি। ঠিক আছে। এবং স্থলপথেও বাণিজ্য হতো, কারণ খুব বেশি দূরে কিন্তু ছিল না এই। এবং ইরানেও শিলমোহর পাওয়া গেছে। ইরান কিন্তু মাঝামাঝি আসে, ভারত থেকে ইরাক যেতে গেলে ইরান কিন্তু পড়বে। তুর্কমেনিস্তানেও হরপ্পা তৈরি শিল্পদ্রব্যের খোঁজ মিলেছে।
এবার মানে কাদামাটির খেলনা গাড়ি, আমি আগেই বলছিলাম যে এরকম খেলনা গাড়ি পাওয়া গেছে। এবং কিন্তু গাধা এবং উট সম্ভবত ভারতীয় মহাদেশের বাইরে থেকে আনা হয়েছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, মনে রাখবে। এবং যেখানে লেখা রয়েছে টুকরো কথা, সেই টুকরো কথা কিন্তু আগের দিন আমরা আলোচনা করেছিলাম বন্দরনগর লোথালের ব্যাপারে। লোথাল কথাটার মানে হচ্ছে মৃতের স্থান। এবার এখানে পাওয়া গেছে জাহাজ ঘাটা এবং সমাধিক্ষেত্রের নমুনা। এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। লোথালে বোতাম বোতাম আকারে শিলমোহর পাওয়া গেছে। সম্ভবত পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল। জলপথ দিয়ে যে বাণিজ্যের কথা আমরা বলছি সেই কথাই বলা হয়েছে। এখানে নারী মূর্তি, দাবার ঘুঁটির মতো ঘুঁটি, মানে খেলনার জিনিস, খেলনা গাড়ি পাওয়া গেছে। আর তাছাড়া পাওয়া গেছে প্রচুর গয়নাও। আচ্ছা, এখানে দেখো লেখা গেছে যে কেন জলপথ বেশি ব্যবহার করত তখনকার দিনের বাণিজ্যিক লোকেরা। তো কারণ নদীপথে, জলপথে সময় কম লাগতো। এবং তখনকার দিনে তো আর আমাদের মতো গাড়ি ছিল না, তখনকার দিনে পশুতে টানা গাড়ি ছিল। তো তাদের মানে পশুর খাওয়ার খরচ হতো, তারা ধীরে চলতো। তো সেই কারণে নৌকা নৌকা ব্যবহার করা হতো। এবং অনেক বেশি সস্তা ছিল, অনেক বেশি জিনিস একসাথে নিয়ে যাওয়া যেত। তো মহেঞ্জোদারোর শিলমোহরে নৌকার ছবি খোদাই করা আছে। পালতোলা নৌকার ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতায় ছিল। হরপ্পার ধর্ম নিয়ে কিছু কথা বলা রয়েছে এখানে। এবং মানে পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে এবং সেই থেকে মানে অনেকগুলো এরকম নারী মূর্তি পাওয়া গেছে। তো সেই থেকে মনে হয় যে হরপ্পা সভ্যতায় সম্ভবত মাতৃপুজোর চল ছিল। কিন্তু পশুপতি যে সিল পাওয়া গেছে, খুব বিখ্যাত সিল, পশুপতি শিলমোহর, পশুপতি সিল বা পশুপতি যে শিলমোহর পাওয়া গেছে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা গুগল করে দেখতে পারো। এই যে পশুপতি শিলমোহর কি হয়েছে, এটাকে অনেকেই ভাবে যে এটা দেবাদিদেব মহাদেব শিবের আদি আদি চেহারা, অনেকেই ভাবে। পরে ছবি আছে, তোমরা এখনই দেখাই একবারে। এই যে যে 3 নম্বর 3.12 যে ছবিটা দেখছো, সেইটা অ্যাকচুয়ালি হরপ্পার পশুপতি শিলমোহরের যোগী মূর্তি। তো এর মাথায় কিন্তু শিং আছে, যে পশুপতি যে যে ধ্যান করছে তার মাথায় কিন্তু শিং আছে। এবং যে যে প্রাণী, 4টে প্রাণী আছে ওপরে ধ্যানমগ্ন, বাঘ, গন্ডার, হাতি এবং মোষ। এই 4টে কিন্তু, এই 4টে অ্যানিমাল কিন্তু তোমরা মনে রাখবে। এটা অর্ডারে লিখলাম না, কিন্তু মানে তোমরা ছবিটা দেখলে কোনটা কোনখানে আছে সেগুলো তোমরা দেখতে পাবে। এবং এখানে যে যোগী মূর্তিটা রয়েছে তার পা কিন্তু ক্রস করা, ধ্যানমগ্ন একটি মূর্তি আছে, পা কিন্তু ক্রস করা। এবং এইখানে এই পায়ের তলায় তোমরা কিন্তু এখানে এরকম শিং তোমরা দেখতে পাবে পশুপতির মাথায়। এবং পায়ের এখানে তোমরা কিন্তু 2টো হরিণ দেখতে পাবে। এখানে কিন্তু
দুটো হরিণ রয়েছে, দুটি হরিণ এবং বাঘ, গন্ডার, হাতি আর মোষ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার পশুপতি সিল। এটা কিন্তু মনে রাখবে, খুব খুব গুরুত্বপূর্ণ হরপ্পার সভ্যতার ক্ষেত্রে এটা। তো হরপ্পা মানুষের নানা রকম জীবজন্তু এবং গাছপালার পুজো করত। এক শিংওয়ালা কাল্পনিক পশুর মূর্তি কিন্তু পুজো হতো, এবং ষাঁড়ের ছাপ দেখে মনে হয় যে ষাঁড়েরও বোধহয় তারা পুজো আর্চা করতো, কিন্তু গরুর তখনও মানে ইম্পর্টেন্সটা আসেনি। গরুর যে আমরা গুরুত্ব দেখব সেটা কিন্তু আমরা বৈদিক যুগে দেখব। তখন রাজারা লড়াই করতো গরু নিয়ে, যার কাছে যত বেশি গরু আছে তাকে বলা হতো সে সবচেয়ে বেশি শক্তিশালী। তো এটা হচ্ছে বৈদিক যুগে আমরা দেখব, বা বৈদিক পরবর্তী যুগে। তো এরকম অসত্য কাজকে দেবতা হিসেবে পুজো করা হতো বলে মনে হয়, এবং ধর্মীয় কাজে জলের ব্যবহার করা হতো, এবং হয়তো মহেঞ্জোদারোর জলাশয়টিও ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। এটা আমরা আগের দিন দেখেছি, আলোচনাও করেছি কিছু। এবং মৃতদেহের মাথা উত্তর দিকে রাখা করে হতো। এবং কালীবঙ্গানে আমরা কিন্তু ইটের সমাধি দেখেছি, বা অল্টার বলে। কালীবঙ্গানে কিন্তু অল্টার খুব, ইটের সমাধি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা লিখে রাখবে। হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে, এবং এখানে বিশাল এই বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার কিন্তু শেষে শুরু হয়ে গেছিল 1750 থেকে। নানা কারণে লোকেরা ছেড়ে চলে যেতে শুরু করেছিল। মহেঞ্জোদারোতে সম্ভবত একটি বন্যা হয়ে গেছিল, এবং এই মহেঞ্জোদারোর যে বিশাল পাঁচিলটা ছিল সেটাও সম্ভবত কয়েকবার নষ্ট হয়ে গেছিল। এবং তাছাড়া এই পাঁচিলের গায়ে কাদার চিহ্ন পাওয়া যায়, এগুলো সম্ভবত জল কাদা থেকেই হয়ে গেছে। এবং খ্রিস্টপূর্ব 2200 বছর থেকে এশিয়া মহাদেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত কম হতে থাকে, জলবায়ু কম দেখা যায়, অনেকটা ড্রাই হয়ে যায় জায়গাটা, কৃষিকাজ সেজন্য কম হতে শুরু করে। তাছাড়া গাছ যদি কমে যায় তো ইটের যে চুল্লিগুলো ছিল ইট পোড়ানোর, সেই চুল্লিগুলোরও জন্য ফুয়েল যেটা থাকে জ্বালানি, সেই জ্বালানিও পরিমাণও কমে গেছে। এবং 1900 সাল থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ থেকে দেখা যায় যে মেসোপটেমিয়ার সাথেও যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এবার কিছু কথা আমরা বলে নেব হরপ্পা সভ্যতার লিপি নিয়ে। আগেই বলেছি সেটা কিন্তু পড়া যায়নি, এবং মানে আনুমানিক 375টা থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। তবে হরপ্পা লিপিতে বর্ণমালা সেরকমভাবে কিছু ছিল না, আর এই লিপি সম্ভবত ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো, এবং দ্রাবিড় ভাষাগুলোর সাথে হরপ্পার ভাষার কিছু মিল ছিল। এবার ঋগ্বেদের ভাষাতেও এবং দ্রাবিড়ীয় ভাষার কিছু প্রভাব লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে অনেক বৈষম্য রয়েছে, এগুলো এরকমভাবে বইতে বলে দিয়েছে, কিন্তু এগুলো নিয়ে এখনকার ঐতিহাসিকদের মধ্যেই সাংঘাতিক বিবাদ হয়। তো ঠিক আছে, তোমরা এগুলোই আপাতত মনে রাখবে। এবং লিপি সাইজে সাইনবোর্ডের মতো ধোলাভিরার কেন্দ্রে পাওয়া যায়। কি লেখা ছিল আমরা জানি না, ধরো একটা সাইনবোর্ড পাওয়া গেছে কোনো একটা জায়গায়, তো খুব সম্ভবত সেখানে লেখা ছিল ওয়েলকাম টু ধোলাভিরা, এরকম তো লেখাই থাকে। তো আমরা মজা করে এটা বলতেই পারি, কিন্তু এটা পরীক্ষায় লিখবে না এরকম একটা সাইনবোর্ড ছিল, ধরে নাও ওয়েলকাম টু ধোলাভিরা। তো হরপ্পা সভ্যতায় এরকম নমুনায় অনেক কিছুই পাওয়া যায়, যার যে উন্নতির যে বেস্ট এক্সাম্পল সেটা হচ্ছে এই লিপি।
কিন্তু এই লিপি যদি ঠিকঠাক করে পড়া যেত তবেই আমরা এর মানে আসল গুরুত্ব বুঝতে পারতাম, আরও অনেক কিছু অজানা ইতিহাস আমরা উদ্ধার করতে পারতাম। তো আজ এই অবধি, আমরা পরে কিছু এমসিকিউ করব এই চ্যাপ্টার থেকে। তো এতটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। একবার সাবস্ক্রাইব করে দিও যদি এতটা দেখে ফেলো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।